আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে আসছি। আর কবিতাটা হচ্ছে একটা রোমান্টিক পয়েম। এটা ইন্টারমিডিয়েটের ইউনিট 2-তে অন্তর্ভুক্ত রয়েছে। কবিতাটার নাম হচ্ছে শি ওয়াকস ইন আ বিউটি। শি ওয়াকস ইন বিউটি, রিটেন বাই লর্ড বাইরন। লর্ড বাইরনের ফুল নামটা হচ্ছে, তোমরা হয়তো জানো, লর্ড বাইরনের ফুল নেমটা হচ্ছে জর্জ গর্ডন বাইরন। উনি ইংল্যান্ডের একজন ফেমাস পয়েট ছিলেন। তিনি এই কবিতাটা লিখেছিলেন সম্ভবত 1814 সালে, আর কি 1814 সালে কবিতাটা লিখেছিলেন। আর এই কবিতাটা আমরা যদি পড়তে চাই তাহলে প্রথমত আমাদের একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। কবি পরিচিতি সম্পর্কে মোটামুটি জেনেছি, ইটস এনাফ ফর আস। এখন হচ্ছে আমরা এই যে শি ওয়াকস ইন এ বিউটি কবিতাটা শুরু হয়েছে শি দিয়ে। এই শীটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সে সৌন্দর্যের মাঝে হাঁটে, সেই শীটাকে অথবা সেই মহিলাটাকে, সেই মেয়েটাকে, সেই সুন্দরী রমণী মেয়েটাকে, এটা জানতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে কবিতার। এখানে কবি লর্ড বাইরন কোনো একদিন তাদের কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন, তাদের রিলেটিভের বাসায়। সেখানে প্রোগ্রামে তিনি একটা মেয়েকে দেখতে পেয়েছিলেন। সেটা হচ্ছে সেই শি, অর্থাৎ ওনার নাম ছিল লেডি উইলমট। লেডি উইলমটটাকে মূলত হচ্ছে এটা লর্ড বাইরনের চাচাতো শ্যালকের ওয়াইফ। তার পরনে ছিল একটা ব্ল্যাক ড্রেস। আর সেই মেয়েটা এতটা সুন্দরী ছিল যে কবি দেখে আর বসে থাকতে পারে না, সাথে সাথে তিনি কবিতাটা লিখে ফেলেছিলেন। এখানে আমাদের এই কবি প্রেক্ষাপটের ভিতরে আমাদের এটা দিয়েছি আর কি। সেই মেয়েটা কে ছিল এটা স্পষ্ট করে আমরা এখানে বর্ণনা করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা, এই যে লর্ড বাইরনের টোটালি আমরা এখানে দুইটাই দিয়েছি আর কি। আপনারা চাইলে এগুলো এক নজর পড়ে নিতে পারবেন আর কি। চলুন, আমরা বুঝতে পারলাম সেই মেয়েটাকে। এখন আমরা কবিতাটা পড়া শুরু করি ইনশাল্লাহ। কবিতাটার প্রথম স্ট্যান্জা, টোটাল কবিতাটা ভাগ করা হয়েছে 3টে স্ট্যান্জায়। আর প্রত্যেকটি স্ট্যান্জাতে 6টি করে লাইন আছে, তাই 318 লাইন পাবো এখানে আমরা। তো আমরা শুরু করি প্রথম লাইন থেকে। প্রথম লাইনে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট লাইন হচ্ছে শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। দেখেন শি ওয়াকস, এই লাইনটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে শি ওয়াকস, তিনি হাঁটে, ইন বিউটি সৌন্দর্যের মাঝে, লাইক দ্য নাইট, লাইক দ্য নাইট রাতের মতো। মানে এখানে বলছে শি ওয়াকস ইন এ বিউটি, এখানে এই বিউটিটা কেমন, সে যে সৌন্দর্যের মাঝে হাঁটে সেই সৌন্দর্যটা কেমন, এইটাই কবি স্পষ্ট করতে যে ব্যাখ্যা করলেন যে লাইক দ্য নাইট, সেই সৌন্দর্যটা হচ্ছে এই রাতের মতো, এই রাতের মতো। এখন রাতটা কেমন, রাতটা কেমন জানতে হলে আমরা 2 নম্বর লাইনে চলে যাই। দেখেন কবি বলছে রাতটা ছিল অফ ক্লাউডলেস। ক্লাউডলেস মানে তো আপনারা জানেন, ক্লাউডলেস মানে কি? ক্লাউডলেস মানে হচ্ছে মেঘহীন। আর এই যে ক্লাইমস, এই ক্লাইমসটা আসছে হচ্ছে ক্লাইমেট থেকে। ক্লাইমেট মানে আবহাওয়া, তাহলে এমন একটা আবহাওয়া, এমন একটা আকাশ যেখানে কোনো মেঘ নাই। অ্যান্ড স্টার, স্টার মানে হচ্ছে তারকা খচিত, আর স্কাই মানে তো জানেন আকাশ। তাহলে এমন একটা সুন্দর রাতের কথা বলছেন যে রাতে কোনো মেঘ থাকবে না আর আকাশটা থাকবে তারকায় ভরা। এরকম একটা সুন্দর রাতের সাথে এই বিউটিকে কম্পেয়ার করেছেন তিনি। পরবর্তীতে আমরা 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছি যে 3 এবং 4 একসাথে আমরা দেখব। অ্যান্ড অল দ্যাটস বেস্ট, এখানে দ্যাট অল দ্যাটস, দ্যাটস মানে কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ। অ্যান্ড অল দ্যাটস, এবং যা কিছু হয়, বেস্ট সর্বোত্তম, অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, আলো এবং আঁধারের মাঝে যেটা সর্বোত্তম, সেটাই মিলেছে ইন হার অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে চেহারা, সেটা তার চেহারায় মিলেছে। অ্যান্ড হার আইস, এবং তার চোখে। তাহলে এখানে বলছে যে আলো এবং আঁধারের মাঝে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা যেন তার চেহারা এবং চোখের ভিতরে মিলেছে, মানে তার চোখ এবং চেহারাতে কবি দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা 3, 4 নম্বর, 5 এবং 6 নম্বর লাইনটা দেখি একটু। 5 নম্বর লাইনে কবি বলছেন দাস মিলুটস, এই যে 5 নম্বর লাইনটা একটু মার্ক করতে ভুল হয়ে গেছে। এখানে কবি বলছেন দাস মিলুটস টু দ্যাট টেন্ডার লাইট। দাস মানে হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন দাস, এইভাবেই মিলোড, মিলোড মানে কোমল হয়েছে, মিলোর অর্থ হচ্ছে কোমল হওয়া। টু দ্যাট টেন্ডার লাইট, ওই যে আলোটা ছিল, যে আলো, সুন্দর আলোর কথা বলেছিলেন, তারকা খচিত আকাশ,
মিটমিট আলো, এই আলোটার কথা বলছে, যেটা আরও কোমল আলোয় পরিণত হচ্ছিল, মানে যে আলোটা ছিল সে আলোটা আরও সুন্দর আলোয় পরিণত হচ্ছিল। কবি পরবর্তীতে বলছেন যে যে আলোটা এখানে উইচ দ্বারা কবি কাকে ইঙ্গিত করেছেন? উইচ মানে ওই টিন্ডার লাইটকে, কোমল আলোকে ইঙ্গিত করছেন। উইচ হ্যাভেন টু গডি ডে ডেনিস, মানে এখানে উইচ হ্যাভেন, যেটি, এখানে হ্যাভেন দ্বারা হচ্ছে সাধারণত দিনকে বোঝানো হয়েছে। টু গডি ডে, এই গডি মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। জাঁকজমকপূর্ণ মানে কি? মানে আমাদের দিনের যে জাঁকজমকপূর্ণ আলো আছে সেই আলোকে, সেই সুন্দর আলোকে অস্বীকার করে। মানে কবি যে তার ভিতরে যে সৌন্দর্য দেখেছেন, এই সৌন্দর্যটা তিনি এই সুন্দর একটা রাতের সাথে তুলনা করেছেন। রাতের সেই সৌন্দর্যটাকে বলছেন এই সুন্দরটা এত সুন্দর আলো, কোমল আলো, যেটা সাধারণত আমরা দিনে খুঁজে পাবো না। দিনের আলো এরকম হইতে পারে না, তাই কবি এখানে বলেছেন। তাহলে আমরা যে প্রথম স্ট্যান্জাতে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে প্রথম স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত কবি বলছেন যে শি ওয়াক্স ইন এ বিউটি লাইক দ্য নাইট, তিনি সৌন্দর্যের মাঝে হাঁটে, সৌন্দর্যটা কেমন? ওই রাতের মতো। রাতটা কেমন? এমন একটা রাত যেখানে কোনো মেঘ নাই, আকাশের তারকা তারকা সুন্দর। এরপরে তিনি কবি বলেছিলেন যে ও অ্যান্ড অল দ্যাটস বেস্ট, এবং যা কিছু সর্বোত্তম, অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, আলো এবং আঁধারের মাঝে যা কিছু সর্বোত্তম সেটা যেন তার চেহারার ভিতরেই মিলেছে। মানে সবচেয়ে আলো এবং আঁধারের মাঝে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা ছিল সেটা যেন কবি সেই সুন্দরী মেয়ের ভিতর দেখতে পাচ্ছেন। পরবর্তী তিনি আরও বলছেন 5 এবং 6 নাম্বার লাইনে কবি বলছিলেন যে এইভাবেই এই আলোটা আরও কোমলিত হচ্ছিল। যেই সুন্দর আলোটা দিনের সৌন্দর্য জাঁকজমক আলোকে অস্বীকার করবে, মানে দিনের এত সুন্দর আলো কখনোই পাওয়া যায় না। আচ্ছা, ওকে, আমরা এখন সেকেন্ড স্ট্যান্জাতে যদি একটু আলোচনা করি। এই স্ট্যান্জাতে কবি দেখতে পাচ্ছেন যে প্রথম লাইনটা লিখেছেন যে ওয়ান শেড দ্য মোর অন রে দ্য লেস। ওয়ান শেড, অল্প একটু ছায়া, শেডো মানে হচ্ছে ছায়া, দ্য মোর, যদি একটু ছায়া একটু বেশি হতো। এই ছায়া দ্বারা কাকে ইঙ্গিত করেছে? অন্ধকারকে। কবি বলছেন যদি একটু অন্ধকার যদি একটু বেশি হতো, অথবা ওয়ান রে দ্য লেস, এই রে মানে হচ্ছে কিরণ, কিরণ মানে হচ্ছে আলো, যদি একটু আলো কম হইতো, মানে এমন একটা কোমল আলো তিনি তার মেয়ের চেহারাতে দেখতে পাচ্ছেন, সুন্দরী মেয়েটার ভিতরে, যে একদম পারফেক্ট, একটু কমও না একটু বেশিও না, জাস্ট এখানে একদম ভারসাম্যপূর্ণ একটা সৌন্দর্যের কথা তিনি তুলনা করেছেন, যে তার ভিতরে এই সৌন্দর্যটা ছিল একদম নিখুঁত, একটু কমও ছিল না একটু বেশিও ছিল না। তাই কবি বলছেন ওয়ান শেড দ্য মোর অন রে দ্য লেস, যদি একটু আলো কম হতো আর একটু ছায়া যদি বেশি হতো তাহলে কীটা ঘটতো? পরের লাইনে কবি বলছেন যে হ্যাড হাফ ইম্পায়ার্ড দ্য নেমলেস গ্রাস, তাহলে অর্ধেক জনে, এই যে এই ইম্পায়ার্ড মানে হচ্ছে তোমার ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, আর নেমলেস গ্রেস মানে এই নামহীন সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে এই নামহীন যে সৌন্দর্য আছে এটার অর্ধেকটাই নষ্ট হয়ে যেত, তাই কবি এখানে বলেছেন। তাহলে কবি এখানে দুইটা লাইনে বলছেন যে তার চেহারাটা এত নিখুঁত ছিল, একটু কমও না একটু বেশিও না, সৌন্দর্যটা এত নিখুঁত ছিল, যদি একটু বেশি হইলেও খারাপ হইতো, একটু কম হলেও খারাপ হইতো, একদম যতটা প্রয়োজন অ্যাকিউরেটলি ছিল আর কি। কবি পরবর্তীতে দ্বিতীয় স্ট্যান্ডার 3 নম্বর লাইনে বলছেন হুইচ ওয়েভ ইন এভরি রেভেন ট্রিস। হুইচ ওয়েভ, যেটি, ওয়েভ মানে হচ্ছে আমরা জানি ওয়েভ মানে হচ্ছে দোলা, দোলা মানে হচ্ছে ঢেউ খাওয়া, যেটি ঢেউ খাচ্ছে মানে তার আলোটা ঢেউ খাচ্ছে। ইন এভরি, প্রত্যেকটা, রেভেন মানে হচ্ছে, রেভেন অর্থ হচ্ছে ধূসর, ধূসর মানে কি অনেক বেশি কালো, ট্রিস মানে হচ্ছে চুলের গোছা, যেটি তার প্রত্যেকটা কালো চুলের গোছায় দোল খাচ্ছে, মানে এই যে আলোটা আছে সে আলোটা প্রত্যেকটা তার চুলের গোছার সাথে সাথে দোল খাচ্ছে। আচ্ছা, ওকে, পরবর্তীতে কবি 4 নম্বর লাইনে বলছে অর সফটলি লাইটেন্স, অর সফটলি লাইটেন্স, এখানে সফটলি মানে একদম কোমলভাবে, লাইটেন্স মানে হচ্ছে আলো দিচ্ছে, অথবা একদম কোমলভাবে আলো দিচ্ছে, এই আর দিয়ে বোঝানো হয়েছে ওভার, ওভার হার ফেস, তার চেহারায় কোমল আলো দিচ্ছে। মানে তার এখানে কবি বোঝাতে চেয়েছে যে তার সৌন্দর্য তো একদম অ্যাকুরেটলি আছে, আর পরে তিনি বলছে যে তার চুলের গোছা একটু নড়ছে, দুলছে, এইটার আরও মিটমিট আলো দিচ্ছে, এটা তার চেহারার উপর বেশি উঠছে, এটা আরও সুন্দর, আলোকে আরও সুন্দর করেছে, এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। আমাদের এখানে
ওয়ার্ড বাই ওয়ার্ড দেওয়া আছে, ব্যাখ্যামূলক অনুবাদ দেওয়া আছে। আপনারা এইগুলো পড়ে নিলে ইজিলি ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরে দেখেন 5 নম্বর লাইনে কবি বলছেন কি। 5 নম্বর লাইনে বলছে ওয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস। ওয়ার মানে যেখানে, থট চিন্তাগুলো, সিরিনলি সুইট এক্সপ্রেস একদম সিরিনলি মানে হচ্ছে আমরা বলতে পারি শান্তভাবে, সুইট এক্সপ্রেস মিষ্টিভাবে কোমলতার সহিত প্রকাশ হচ্ছে। মানে তার যে সুন্দর চেহারা, এই যে চেহারা দেখে কবি বলছে যেন এই চেহারা দেখে মনে হচ্ছে তার চিন্তা ভাবনার ব্যাপারটা অনেক সুন্দর। মানে তার চেহারাই যেন প্রকাশ করছে তার মনের চিন্তা ভাবনা অসাধারণ। পরবর্তীতে 6 নম্বর লাইনে বলছে হাউ পিওর, হাউ দেয়ার ডুইলিং প্লেস। হাউ পিওর, 6 নম্বর লাইনে কবি যে বলছে হাউ পিওর কতটা বিশুদ্ধ, হাউ ডেয়ার কতটা প্রিয়, দেয়ার ডুইলিং প্লেস। এই ডুইলিং প্লেস মানে হচ্ছে বসবাসের জায়গা, তাদের বসবাসের জায়গা। মানে এখানে কারা, তাদের যে চিন্তা আছে, মানে কবি বলছে যে এই সুন্দর মেয়ের যে চিন্তা ভাবনা যে বসবাস করে, অর্থাৎ মনের ভাবনা যেখানে থাকে, তাহলে আমরা বুঝলাম এর মানে হচ্ছে হৃদয়কে বোঝানো হয়েছে। মানে হৃদয়েই তো চিন্তা ভাবনা বসবাস করে। এই চিন্তা ভাবনা যেখানে বসবাস করে সেই জায়গাটা এতটাই পিওর, মানে পরিশুদ্ধ এবং এতটাই ডিয়ার যে কবি তার চেহারা দেখে বুঝতে পারছেন যে তার চিন্তার জায়গাটা, অর্থাৎ তার মনটা অনেক পরিশুদ্ধ এবং এটা অনেক প্রিয়। আচ্ছা, পরবর্তীতে কবি আবার বলছেন যে দেখেন স্ট্যান্জা এখানে শেষ। 2 নম্বর স্ট্যান্জা যদি আমরা একটু বলি, আরেকবার একটু বলি যে এই স্তবকে কবি কী আলোচনা করেছেন। এখানে কবি বলেছেন যে তার কোমলতা, তার সৌন্দর্য এতটা নিখুঁত, যতটা দরকার ঠিক ততটাই আছে, একটু বেশিও নাই একটু কমও নাই। যদি তার চেহারার মাঝে একটু আলোর সাথে যে কম্পেয়ার করেছে, রাতের সুন্দর আলো, বলছে আলোটা যদি একটু কম হইতো যেমনটা বিশ্রী লাগতো, একটু বেশি হলেও যেমনটা খারাপ লাগতো, ঠিক তার চেহারাটা একদম অ্যাকিউরেটলি ঠিক সেরকমই আছে, যেরকমটা তা অসাধারণ লাগছে তার কাছে। পরে বলছে যে তার ভিতরে আরও আলো দোল খাচ্ছে, যখন তার চুলের বিনিগুলো দুলছে তখন তার আলোটা আরও কোমলিত হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। এবং ফাইনালি তিনি বলছে যে তার চেহারা এত সুন্দর, নিশ্চয় না জানি তার মনের ভিতরকার জায়গাটা কত সুন্দর, তার চিন্তা ভাবনা কত সুন্দর। কারণ তার চেহারাই যত এত সুন্দর, নিশ্চয় তার মন, তার ভাবনা, তার চিন্তা এটা আরও বেশি সুন্দর হবে। সেই জন্য কবি বলছিলেন যে তার চিন্তা বসবাস করা যে জায়গায় সেটা না জানি কত সুন্দর, কত পরিশুদ্ধ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্জা 3 একদম ফাইনাল স্ট্যান্জা বলতে পারি। এখানে প্রথম 1 এবং 2 নম্বর লাইন একসাথে আমরা বলছি যে অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট রু। এখানে অন দ্যাট চিক মানে হচ্ছে গালকে বোঝানো হয়েছে এবং তার গালের উপরের অংশ, অ্যান্ড ওভার দ্যাট রু এবং তার কপাল, ভ্রুর উপরের অংশটাকে কি বলা হয়, কপাল। মানে তাহলে বলছে, কবি বলছে যে তার গাল এবং তার কপাল সো সফট, এতটাই কোমল, সো কাম, এতটাই শান্ত, ইয়েট এলোকুয়েন্ট, তবু একটু বাকপট। মানে কবি তার চেহারা সৌন্দর্য আরও বর্ণনা করছে যে তার গাল এবং তার কপাল এতটাই সফট, এতটাই কোমল, এতটাই শান্ত, কিন্তু এর তবুও যেন তার একটু বাকপট, সে একটু কথা বলে, সুন্দর হাসে, অসাধারণ লাগছে তাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি যে 3 নম্বর লাইনে কবি বলছেন দ্য স্মাইলস, হাসি, দ্যাট উইন, যেটা জয় করে, দ্য স্মাইলস, হাসি, দ্যাট উইন, যেটা জয় করে, দ্য টিন দ্যাট গ্লো। এখানে আমরা যদি পুরো একটু ব্যাখ্যামূলক বলি তাহলে হচ্ছে দ্য স্মাইল, হাসি, দ্যাট উইন, যেটি জয় করে সবার মন, দ্য টিন্ট, যে আলো, এখানে টিন মানে হচ্ছে আলোর কথা বলা হয়েছে, বা আলোর আভা, তার ভিতরে যে আলোর একটা ছায়া দেখতে পাচ্ছি, সে আলোটা, দ্যাট গ্লো, যেটা সব কিছুকে কী করে আরও দীপ্ত করে, অথবা আমরা বলতে পারি আরও এটাকে আরও সুন্দর প্রভাবিত করে আর কি।
তাহলে এখানে বলছে তার হাসি সবার মন জয় করে, আর তার ভিতরে যে আমরা একটা টিন আলোর হাওয়া দেখতে পাচ্ছি সেটা আরও দীপ্ত করছে, দীপ্ত ছড়াচ্ছে, মানে আলোর প্রভাবটা চতুর্পাশ ছড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে কবিতা এখানে 4 নম্বর লাইনে বলছে বাট কিন্তু টেল অফ ডেস, টেল অফ ডেট কথা বলছে, অফ ডেস ওই দিনগুলোর কথা, ইন গুডনেস স্পেন্ড কবি দেখে বলতেছে যে এই মেয়েটার যে দিনগুলো অতিবাহিত করেছে সেই দিনগুলো না জানি কতই সুন্দর ছিল। সেই দিনগুলো নিশ্চয় সততা এবং ভালো কাজের মাধ্যমে পার হয়েছে। এটা কবি তার চেহারা দেখে ধারণা করছে যে এত সুন্দর চেহারা, নিশ্চয় এর অতীতের যে দিনগুলো ছিল সেটা নিশ্চয় অনেক সুন্দরভাবে সততার সাথেই অতিবাহিত হয়েছে। পরবর্তীতে কবি 5 নম্বর লাইন আমরা দেখতে পাচ্ছি, কবি বলছেন যে আ মাইন্ড অ্যাট পিচ উইথ অল বিলো, এ মাইন্ড একটা মন অ্যাট পিচ, একটি মন যা পিচ উইথ অল বিলো, যা সবার সঙ্গে শান্তিপূর্ণতার সম্পর্ক বজায় রাখে। মানে কবি বলছে তার এমন একটা মন আছে যেটা সবার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এরপরে সর্বশেষ লাইন একদম 3 নম্বর স্ট্যান্জায়, একদম 6 নম্বর লাইন, লাস্ট লাইনে কবি বলছেন এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এ হার্ট একটা হৃদয়, হুজ লাভ ইজ ইনোসেন্ট যার ভালোবাসা হচ্ছে একদম নিষ্পাপ। মানে তার এমন একটা হৃদয় আছে, সেই হৃদয়ের ভালোবাসাটা একদম নিষ্পাপ। তার এমন একটা মন আছে যে মন সবার মন জয় করে। এক কথায় কবিতার এখানে শেষ হয়ে গেছে। এখানে এই কবিতায় কবি দুইটা জিনিস আলোচনা করেছেন। প্রথমত হচ্ছে কবি এই কবিতায় তার বাহ্যিক যে চেহারার সৌন্দর্য, আউটার বিউটি, এটা আলোচনা করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে তার ইনার যে গুডনেস, তার অভ্যন্তরীণ যে ভালোর দিকগুলো ছিল সেটা আলোচনা করেছেন। এই কবিতায় আমাদের অবশ্যই একটা সামারি অথবা থিম জানতে হবে, সেটা আমরা এখানে দিয়েছি, সামারি এবং থিম। শি ওয়াক্স ইন এ বিউটির বাংলা অর্থ সহ দেওয়া আছে। আপনারা যদি কেউ মনে করেন যে পিডিএফটা পেতে চান তাহলে আমাকে নক করলে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের পিডিএফটা শেয়ার করব। এই কবিতার আসলে এটা একটা রোমান্টিক কবিতা ছিল। এমনিতেই এই কবিটা ছিল একটা আনকমন টাইপ অফ পারসন। স্বাভাবিক ওয়েতে অন্যান্য কবিরা যেরকম হয় উনি একটু ব্যতিক্রমী ছিলেন, ওনার ভিতরে রোমান্টিকতা এমনিতে একটু বেশি ছিল। তারপরে তো কোনো মেয়ের দেখলে তো একটু মাথা নষ্ট হতেই পারে, সেই জন্য এই সুন্দর মেয়েটাকে দেখে যত পেরেছে তাৎক্ষণিক এই পুরো কবিতাটা লিখেছে তার প্রশংসা করে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি এখানে বিস্তারিত তথ্য আলোচনা করেছি কবিতাটাতে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আপনার দেখতে কষ্ট হচ্ছে, আমাকে ইনফর্ম করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো আপনাদের পাশে, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আর চেষ্টা করছি, সূচনা যেহেতু করেছি ইনশাল্লাহ এগিয়ে যাব। যতগুলো সমস্যা আছে, কারো কোনো টপিক জানার থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।